বন্ধুরা, দ্য ট্রাভেল ম্যান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গুড মর্নিং ফ্রম পোখরা অ্যাগেন। আজকে আমি পোখরাতে আছি। কালকে চমসম থেকে পোখরাতে আমি বিকেলবেলা 3টের সময় পোখরাতে ফিরেছিলাম। তো আমি সেখানে একটা জস্টেল নামে একটা হোস্টেল আছে, ইন্ডিয়ান ব্র্যান্ড। আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই জানেন, যারা ব্যাকপ্যাকার্স বা ব্যাকপ্যাকিং যারা করেন, ট্রাভেল করেন, সোলো ট্রাভেল, তাদের কাছে জস্টেল কোনো নতুন কনসেপ্ট না। জস্টেলে কালকে আমি ছিলাম পোখরাতে। তো জস্টেল সম্পর্কে আলাদা করে কিছু বলবার নেই, আপনারা ইন্টারনেটে সার্চ করে নেবেন। তাদের অ্যাকোমোডেশন খুবই ভালো এবং সস্তায় পাওয়া যায়। তো আমি সেখানে ছিলাম এবং কালকে বিকেলবেলায় বেরিয়ে আমি পোখরা থেকে লুম্বিনী যাওয়ার যে বাসের টিকিট আছে সেটা কাটিয়েছিলাম, আর কিছু কারেন্সি এক্সচেঞ্জ করবার ব্যাপার ছিল, সেটা আমি করেছিলাম। তো আমি এই বর্তমানে এখন পোখরার পৃথ্বী চকে আছি। পৃথ্বী চক থেকে আমার বাস ছাড়বে এবং আমার বাস লুম্বিনীতে যাবে। আমার বাস ছাড়বে 7টার সময়। এখন অলরেডি নেপালি টাইম অনুযায়ী 6:30 বাজে। তো চলুন আমরা বাসের দিকে যাই। তো আমি আজকে যে বাসটা বুক করেছি সেটা পৃথ্বী চক থেকে। সেটা এখানকার যারা সাধারণ মানুষজন আছে তারা যাতায়াত করেন। এখানকার লোকাল বাস, কিন্তু এসি বাস এবং খুব কমফোর্টেবল বাস। 2x2 সিট আছে তাতে। চলুন না গিয়ে আমরা বাসটা দেখি, বাসটা কেমন দেখতে। বন্ধুরা, আমি পৃথ্বী চক বাস স্ট্যান্ডে অলরেডি চলে এসেছি। আমি এখানে একটা ইটিং হাউসে বা একটা খাবার দোকানে ঢুকেছি স্ন্যাক্স খাওয়ার জন্য। চা খাবো, তারপরে বেরোবো। একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা না বললেই নয়। আমি যেটা বলছিলাম যে নেপালে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য ট্যুরিস্ট বাস পাওয়া যায় আর এমনি বাস পাওয়া যায়। যে ট্যুরিস্ট বাস যেটা আছে, তাদের যেমন পোখরাতে ট্যুরিস্ট বাসের স্ট্যান্ড হলো লেক সাইডে, এবং ট্যুরিস্ট বাসের ভাড়া কিন্তু অনেক বেশি। মেনলি এটা ফরেন ট্যুরিস্টদের জন্য হয়। আর যে লোকাল বাসগুলো, তাতে ভাড়া অপেক্ষাকৃত কম। তাতে আপনি ভালো বাসও পেতে পারেন, আবার যেরকম আর কি নন এসি বাসও পেতে পারেন, এসি বাসও পেতে পারেন, সেগুলো কমফোর্টেবল হয়। এবার ট্যুরিস্ট বাসের সাথে এমনি বাসের ডিফারেন্স হলো যে যেগুলো এখানকার মেন যে বাস স্ট্যান্ড আছে, যেরকম আমাদের ধর্মতলা যে বাস স্ট্যান্ড, সেখান থেকে যদি কোনো বাস ছাড়ে, তাহলে সেই বাসের যে মূল্য আছে, টিকিট মূল্য, সেটা হলো এখানকার যে যারা সাধারণ মানুষ আছে তাদের এই টিকিট মূল্য সমান। আর যদি আপনি এই ট্যুরিস্ট বাসগুলো যদি লেক সাইড থেকে বা যেখানে ট্যুরিস্ট প্লেস আর কি, যেরকম কাঠমান্ডুর থামেল এরিয়া বা এই আমাদের পোখরা লেক সাইড এরিয়া, তো এইখানে যদি আপনারা এখান থেকে টিকিট যদি কাটান, তাহলে কি হয়, যে সমস্ত এজেন্সিগুলো ওখানে বসে আছে টিকিট বুক করে দেবো, হোটেল বা হস্টেল যেগুলো আছে না কেন, তারা তাদের কমিশনটা এক্সট্রা অ্যাড করে এবং সেই বাসগুলোর ভাড়া অপেক্ষাকৃত বেশি হয়। প্রত্যেকটা বাসে তারা 200-300 টাকা করে কমিশন খায়। তো আপনারা চেষ্টা করবেন, যারা নেপালে যারা এমনি ট্রাভেল করছেন, তারা যে মেন যে বাস স্ট্যান্ড আছে আর কি, যেখান থেকে লোকাল যারা লোকজন আছে বা নেপালের যারা এখানকার যে সিটিজেন তারা ট্রাভেল করে, সেই জায়গাতে এসে আপনাদেরকে বাস ধরবার আপনারা চেষ্টা করবেন। সেখানে টিকিট মূল্যও কম হবে। একটু খুঁজতে হবে, আমি জানি যে একটু আপনাদেরকে পরিশ্রম করতে হবে, কিন্তু আমার মনে হয় তাতে আপনার কি হবে, এখানকার যে অ্যাকচুয়াল যে কস্ট সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন। বন্ধুরা, এটা হলো পৃথ্বী চক বাস স্ট্যান্ড। আপনারা দেখলেন, এখানে আমরা ওয়েট করছি বাসের জন্য। বাস আর 1-2 মিনিটের মধ্যেই চলে আসবে। 15 মিনিট আগে রিপোর্টিং টাইম এখানে, এবং বাসটা ছাড়বে হলো 7টার সময় নেপালি টাইম অনুযায়ী, সেটা হলো ভারতীয় 6:45। বন্ধুরা, আমি বাসে চড়ে বসে গেছি। বাসটা খুবই কমফোর্টেবল বাস, এবং বলেছিল যে বাসটা খুব ভালো হবে। তো সত্যি ভালো, এখনও তো কমফোর্টেবলই লাগছে। এবার সাসপেনশন কী আছে না আছে সেটা তো পরে রাস্তায় না বেরোলে বোঝা যাবে না, কারণ নেপালের রাস্তা খুব খারাপ। যাই হোক, আমাদের আজকে পোখরা থেকে লুম্বিনী যেতে সময় লাগবে প্রায় 7 থেকে 8 ঘন্টা। তো আমরা এখন 7টা বাজে, বাস এক্স্যাক্ট টাইমেই ছাড়ছে। 2-3 মিনিট এই পাশে বাস আছে। আর আপনার লুম্বিনীতে গিয়ে এক্স্যাক্টলি পৌঁছবার কথা হলো বাসটার
3টের সময়, কিন্তু বলছে 4টে নাগাদ পৌঁছাবে আর কি রোড কন্ডিশনের জন্য। তো ঠিক আছে, চলুন আমরা জার্নি কন্টিনিউ করি এবং কোথায় কোথায় উপর দিয়ে বাসটা যায় এবং কোথায় মাঝখানে গিয়ে ব্রেক দেবে সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকুন বন্ধুরা। আপনারা দেখলেন যে বাঁদিকে দেখা যাচ্ছে মাউন্ট অন্নপূর্ণা। পোখরা থেকে এটা সকালের দিকে খুব সুন্দর দেখা যায়। যেদিনকে আমি মুক্তিনাথ যাচ্ছিলাম সেদিনকেও আমি সকালবেলা এই ভিউটা পেয়েছিলাম, কিন্তু একটু ক্লাউডি ছিল বলে এতটা স্পষ্ট দেখতে পাইনি। কিন্তু আজকে একদম ঝাঁ চকচক করছে, মানে ঝাঁ চকচকে পুরো মাছা বুছাড়ে যাকে বলে আর কি। তো সেই জিনিসটা দেখা যাচ্ছে আর কি, মৎস্য বুছাড়ে, মানে মাছের যে পেছনের দিকের যে পুঁছ, মানে যে লেজ, তার মতন এই মাউন্ট অন্নপূর্ণা। তো দেখে মন ভরে গেল সকাল সকাল এরকম একটা দৃশ্য। মানে এটা একমাত্র পোখরাতে আসলে আপনি দেখতে পাবেন। যদিও পোখরা একটা সমতল ভূমি, প্রায় তরাই অঞ্চলের কাছাকাছি অবস্থিত, কিন্তু পোখরা থেকে এই রেঞ্জটা এত কাছাকাছি সুন্দরভাবে দেখা যায় যে এটা দেখে মানে সকালবেলায় আপনার সারাদিনের যে ভাইবটা সেটা খুব ভালো আসতে শুরু করে। বন্ধুরা, যা বলেছিলাম রাস্তার কন্ডিশন খারাপ, কারণ আসবার সময় কাঠমান্ডু থেকে পোখরা আসবার সময় আমি এই রাস্তাটা দিয়ে এসেছি। তো রাস্তাটা খুবই খারাপ, ভালো না একদম, কারণ এখন রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে পোখরা টু কাঠমান্ডু এক্সপ্রেস হয়ে। তো এই গতবারও যখন আমি নেপালে এসেছিলাম তখন রাস্তার কন্ডিশন যে খুব ভালো ছিল তা নয়। নেপালে বরাবরই রাস্তা খারাপ। আমার মনে হয় যে এটা আমার আবেদন থাকলে এখানকার গভর্নমেন্টকে, যে ওনারা এখানকার ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট এগুলোতে একটুখানি যেন বেশি করে ওনারা যেন কনসেন্ট্রেট করেন, বা ওনারা মানুষের দুঃখ কষ্টগুলো যেগুলো আছে আর কি, যে রুট জার্নি বা এগুলো, নেপালে তো কোনো রেলওয়ে নেই, দুটোই মাত্র ভরসা, একটা হলো সারফেস ট্রান্সপোর্ট আর একটা হলো আপনার বেসিক্যালি মানে বায়ুপথে যেতে হবে আপনাদেরকে। তো অবভিয়াসলি ফ্লাইট নেওয়া নেপালে সেটা এক্সপেন্সিভ। তো এখানকার সাধারণ মানুষজনের জন্যই বাস বা গাড়ি এগুলোই একমাত্র হলো অপশান। সেক্ষেত্রে যদি রাস্তা ঠিকঠাক না হয়, রাস্তা যদি খারাপ হয়, তাহলে সেখানে কি হয়, সেখানে প্রবলেম হয়। আমার কাছে সেটাই হলো কথা। আমি এখানকার যে গভর্নমেন্ট আছে তাদেরকে আমি আবেদন করব যে আপনারা একটুখানি কনসেন্ট্রেট করুন। জানি যে হয়তো আমার এই বার্তা তার কাছে পৌঁছবে কি না, কিন্তু তা আমি আমার ব্লগের মাধ্যমে এটা বলতে চাইব। বন্ধুরা, এখন আমাদের যে বাসটা আছে মাছাপুছে, আমি তখন নামটা ভুল বলেছিলাম, মাছাপুছার অ্যাকচুয়ালি না, এটা নামটা হলো মাছাপুছে। সেই মাছাপুছে বাসটা এখন দাঁড়িয়েছে একটা টি ব্রেকের জন্য। তো আমরা সেই ধাবাতে এখন টি ব্রেক নেব, ওয়াশরুমে একটু ক্লিন হয়ে তারপরে আবার আমরা বাসে জার্নি স্টার্ট করব। তাহলে চলুন তাহলে।
আমাদের যে বাসটা যেটা আছে সেটা এখন লাঞ্চের জন্য দাঁড় করিয়েছে। অলরেডি আমরা প্লেন ল্যান্ডে চলে এসেছি, কারণ লুম্বিনি তো প্লেন ল্যান্ডে। তো অলরেডি আমরা চলে এসেছি। আমাদের থেকে এখান থেকে লুম্বিনি পৌঁছতে এখনও বেশ ঘন্টা 4-5 লাগবে। তো আমাদের এখন লাঞ্চ ব্রেক, এখন লাঞ্চ করে নেব, তারপর আবার বাস জার্নি কন্টিনিউ করব। বন্ধুরা, আমরা চলে এলাম ভরতপুর। ভরতপুর হলো নেপালের ভরতপুর। এখান থেকে এখনও সিদ্ধার্থনগর যেখানে যাচ্ছি আমরা, সেটা 4.5 ঘন্টা 5 ঘন্টা মতন লাগবে বলছে। আর আমরা ওখানে আজকে তো গিয়ে কিছু ঘুরে দেখতে পারবো না। সিদ্ধার্থনগর হলো, আপনারা হয়তো জানবেন যে ওখানে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল এবং ওখানে অনেক মনেস্ট্রি অনেক দেশ থেকে বানিয়েছে। তারা একটা কম্পাউন্ড, মানে একটা কমপ্লেক্স আছে, তার মধ্যে চীনের আছে, জাপানের আছে বানানো, বা তারপর থাইল্যান্ডের আছে, মিয়ানমারের আছে, বিভিন্ন দেশের যে মনেস্ট্রিগুলো, তাদের যে প্যাটার্নের যে মনেস্ট্রি সেগুলো ওখানে বানানো আছে। তো আমরা ওখানে ওটা গিয়ে দেখব। তো এখন আমাদের আরও বেশ খানিকক্ষণ যেতে হবে, সঙ্গে থাকুন। বন্ধুরা, রাস্তার অবস্থা এতটাই খারাপ, মানে বাসটা কন্টিনিউয়াস লাফাচ্ছে, মানে মাঝে মধ্যে না, মানে শান্তিতে যে 2 মিনিট বসবো তার উপায় নেই, মানে এতটাই লাফাচ্ছে বাসটা। রাস্তাটা এতটাই মানে জঘন্য টাইপের রাস্তা। বন্ধুরা, আমরা অলমোস্ট লুম্বিনি পৌঁছে গেছি। আমাদের বাসটা বেসিক্যালি লুম্বিনি যে পার্কটা আছে, যেখানে ভেতরে ওই প্যাগোডাগুলো আর মনেস্ট্রিগুলো আছে, তো ওইখানটায় বাসটা নামিয়ে দেবে। তো উল্টো দিকেও ওখানে থাকবার এবং খাবার জায়গা আছে। আমি আপাতত ওখানটাতেই থাকবো, কারণ ওখান থেকে যাতে এক্সপ্লোর করতে সুবিধা হয়। কারণ ওটা সিদ্ধার্থনগর থেকে, মানে সানৌলি বর্ডার থেকে আপনি যে সিদ্ধার্থনগর আসেন, সিদ্ধার্থনগর থেকে এটা বেশ খানিকটা দূরে, 8 ঘন্টা লাগে বাসে। তো আমাকে কালকে ওইটা দেখে তারপরে আমি সিদ্ধার্থনগর হয়ে তারপরে আমি চলে যাব আপনার সানৌলিতে। কিন্তু আজকে রাত্রিটা আমি এইখানটাতেই থাকবো, কারণ এখানে অ্যাকচুয়ালি ট্যুরিস্ট প্লেসটা হলো এটাই। এই বাসের লাস্ট প্যাসেঞ্জার হলাম আমি, আর বাদবাকি সবাই যারা, তারা সিদ্ধার্থনগর অব্দি ইত্যাদি ওখানে নেমে গেছে। বুদ্ধ চক বলে যে জায়গাটা আছে, ওখানে সবাই নেমে গেছে। লাস্ট প্যাসেঞ্জার আর বাসের 3 জন স্টাফ। আমরা যাচ্ছি এখন আপাতত ওই অবধি লাস্ট। বন্ধুরা, আমি এখন লুম্বিনিতে এসে পৌঁছে গেছি। আমাদের বাসটা একদম হোটেলের সামনে, একটা হোটেলে ওরা থাকে। আমি ওদেরকে বললাম যে আমার হোটেল বুক করা নেই এখানে। তো 900 নেপালিতে আমার একটা গোটা ঘর দিয়ে দিয়েছে। 900 নেপালি মানে 550 টাকা ইন্ডিয়া, এরকমই হবে। তো আমি দেখলাম হোস্টেল নেওয়ার থেকে এটা নেওয়ার সুবিধা, কারণ হোস্টেল এখানে কোথায় খুঁজবে, কারণ হোস্টেল এখানে নেই। আর একটা যে মানে যেটা booking.com-এ দেখছিলাম, সেটা কস্টলি হচ্ছিলো, সেটা 650-700 টাকা মতন আসছিলো ইন্ডিয়ান কারেন্সিতে। তার থেকে এটা সস্তা এবং রুমও ভালো, বড় জায়গা। তো আমি এখন এই রুমে চেক ইন করে এখন রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবো, সেই জন্য বেরিয়েছি। তারপরে এখানে মহাদেবী টেম্পল আছে, যেখানে বুদ্ধদেবের মেন টেম্পল, যেটা জন্ম হয়েছিল, সেটা দেখবো। সেটা 7টা 7:30 অবধি খোলা থাকবে। খাওয়া দাওয়া করে আমি ক্যামেরা নিয়ে তারপরে বেরোবো। আজকে রাত্রিটা এখানে থাকবো। কালকে সকালবেলা যে বুদ্ধ পার্ক যেটা আছে, যার মধ্যে বিভিন্ন দেশের মনেস্ট্রিগুলো আছে, প্যাগোডা আছে, ওগুলো দেখে এখান থেকে সানৌলি চলে যাব। সানৌলি থেকে আমি চলে যাব ইয়েতে, আমাদের গোরখপুর। তো গোরখপুর থেকে আমার আগামী পরশু দিনকে আমার ট্রেন আছে গোরখপুর থেকে। তো আমাকে গোরখপুর পৌঁছতে হবে কালকে, কারণ পরশু দিন সকালবেলায় আমার ওখান থেকে ট্রেন কলকাতার। যাই হোক বন্ধুরা,
এখানে সামনে কিছু দেখি কি কোথায় কি খাওয়া দাওয়া কি পাওয়া টাওয়া যায়, এখানে খাই, চলুন। বন্ধুরা এখন আমি এই যেটা গেট আর কি, মায়াদেবী টেম্পলের যে মেন গেট, তার সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে মায়াদেবী টেম্পল প্রায় 1 কিলোমিটার যেতে লাগবে, অনেকটা বড় এই জায়গাটা। কাল সকালবেলা আমি পুরো জায়গাটা ঘুরে দেখব। আর এই যে উল্টো দিকে গলিটা দেখতে পাচ্ছেন, এই গলিটার ভেতরে আমার হোটেল, সামনেই, বেশি দূর নয়। তো এখানে একটা খুব সুন্দর সূর্যাস্ত হবে, তার ভিউ আপনাদেরকে দেখাই। গেটের যে সিকিউরিটি গার্ডটা আছে সেটা খুব ভালো, নেপালি পুলিশ। তো উনি বিহারি বোধ হয়, উনি ওনাকে হেল্প করে দিলেন। কিন্তু একটা টোটোওয়ালা ছিল, সে আবার ছকবাজি করছিল। এই আমাদের পুলিশ ভাই বললো যে 800 টাকা দিলে টোটাল যে জায়গাটা সেটা ঘুরিয়ে দেবে। আমি এখন দরদাম কিছু করিনি, পাশে টোটোওয়ালা দাঁড়িয়ে ছিল, সে বললো যে আপনাকে 1100 টাকা দিতে হবে, আমরা পুরোটা ঘুরিয়ে দেখাবো। সে তো কাল সকালবেলায় দেখা যাবে, এখন তো কালকে সকালবেলা 6টার সময় এটা খুলে যায় পার্কটা। এখন আমি দেবী টেম্পল অবধি যাবো এবং গিয়ে ওখানে কিছু দেখে তারপর আবার ফেরত চলে আসবো। আমি সামনেই আছি উল্টো দিকের হোটেলে, তো আমার খুব একটা সমস্যা হবে না। তো চলুন আমরা হেঁটে হেঁটে ওই দিকে যাই। আপনাদেরকে বলে রাখা ভালো, আমি আমার যে হোটেল থেকে বেরিয়ে উল্টো দিকে দুটো ছোটো ছোটো গুমটি ছিল, যার মধ্যে ওই যেমন সল্টলেক বা আমাদের কলকাতায় যে ছোটো চায়ের দোকান হয়, তো আমি ওখান থেকে একটা চা খেলাম, চাটা ভালো ছিল। আর একটা ওয়াই খেলাম, দুটো মিলে 80 টাকা হলে আমাদের ভারতীয় টাকায় ওই মোটামুটি ধরে নিন 50 টাকা মতন ওরকম হয়েছে আর কি। তো খুব একটা কস্টলি নয়, সস্তায়। তবে কোনো রেস্টুরেন্টে খেয়ে এখন আর দেখিনি কত কী এখানে দরদাম আছে। তবে এই অঞ্চলটা যেহেতু ইন্ডিয়ান ডোমিনেটেড এরিয়া, কারণ এটা হলো একদম বর্ডার এরিয়া, এখান থেকে সাউনালি বর্ডার শুধুমাত্র 20-25 কিলোমিটারই দূরে, এবং সেটা পেরোলেই ইউপি। তো কাজে এখানে যে লোকজন আছে তাদের মানে মনিটাইজ যে ব্যাপারটা আছে, ঠিক আছে, এর ইন্ডিয়ান মানে যে মানি সেটা এটা অ্যাকসেপ্ট করে। দ্বিতীয়ত কথা হলো যে এদের দাম দর যেগুলো আছে আর কি, সেগুলো নেপালের যেরকম পাহাড়ি অঞ্চলে যে হয় তার থেকে অনেকটাই কম। তবে একটু তো বেশি হবেই, কারণ এটা নেপাল, এটা তো ইন্ডিয়া নয়। তবে এখানে আমি দেখলাম একটু সস্তা আছে। বন্ধুরা, আমি আপনাদের সাথে 2-4টে কথা যেটা শেয়ার করতে চাই, যেতেই বলবো আপনাদেরকে। সেটা হলো যে আমার টোটাল নেপাল ঘোরার যে বাজেট, সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখি। প্রথমে আমি যখন ট্রেন বুক করি, আমি প্রথম শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরে এনজেপি এসেছিলাম। এনজেপি থেকে বাস ধরে আমি গেছিলাম কাকরভিটা বর্ডার, পানি ট্যাঙ্কি থেকে কাকরভিটা। তো পানি ট্যাঙ্কি পেরোতেই যেটা শুরু হয় যে আমার সাথে স্ক্যাম হওয়া আরম্ভ হয়। কীরকম স্ক্যাম? আমি একটা টোটোতে উঠলাম, টোটো আমাকে বললো যে দাদা, আপনাকে আমি ব্রিজের মাঝখানে গিয়ে নামিয়ে দেবো, যে পাশে নেপাল আছে ওইখানটায় গিয়ে, ওখান থেকে নেপালি টোটো আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু আপনি ওকে কোনো টাকা পয়সা দেবেন না, কারণ আপনি আমাকে 40 টাকা দিন, তাহলেই হবে। ওর সাথে আমি বুঝে নেব। যখন ব্রিজের মাঝখানে আমি গেলাম, যখন নেপালি টোটোতে উঠলাম, তখন আমি কিন্তু দেখতে পেলাম যে আমাদের এপাশকার যে টোটো, তাকেও টাকা দিল। আমাদের এপাশকার যে টোটো, সেই মানে টোটোওয়ালা নেপালি টোটোওয়ালাকে টাকা দিল, কিন্তু নেপালি টোটোওয়ালা আমার থেকে জোর করে 30 টাকা আমার থেকে নিল ইন্ডিয়ান মানিতে, যে না এরকমভাবে হয় না, হ্যান ত্যান। তো এইটা আমার খুব খারাপ মনে হয়েছিল। আমার মনে হয়েছিল যে আরে ভাই, কীটা কী রে ভাই, তোমার মানে তখন থেকেই আমার একটা ব্যাপার আর কি মনে হচ্ছিল যে এখানে মোটামুটি যা জিনিস তার থেকে বেশি দাম দর দিয়ে আমাদেরকে জিনিসপত্র আর কি কিনতে হবে। তো এই ব্যাপারটা এখানে কিন্তু শুরু হলো তখন থেকে। তারপরে যেটা শুরু হলো যে আমাদের একজন চেনা ভদ্রলোক ছিলেন, তার জন্য আমি কারেন্সি কনভার্সনের ক্ষেত্রে আমি কিছুটা ছুট পেয়েছিলাম।
বাপ্পাদা বলে, থ্যাঙ্কস টু বাপ্পাদা। তো আমাকে 100 টাকা 160 টাকায় উনি কারেন্সি এক্সচেঞ্জ করিয়ে দিয়েছিলেন। আর প্লাস যে বাসের যে টিকিটটা ছিল সেটা আমাদের ইন্ডিয়ান মানিতে মোটামুটি 1600 টাকা মতন পড়েছিল, কারণ কাঠমান্ডুটা অনেকটাই দূর ওখান থেকে। তবে আমার মনে হয়েছিল যে বাসের যে টিকিটটা সেটা আরও সস্তায় করা যেত। যাই হোক, সেটা নিয়ে আমি আর বক্তব্য রাখতে চাই না, যা হয়ে গেছে সেটা হয়েই গেছে। যাই হোক, তো মোট কথা আমরা এখানে এসে বুঝতে পারলাম যে নেপালে ঢোকার পর থেকে বুঝতে পারলাম যে কোনো জিনিসের দাম দর অত্যধিক বেশি। এবং আপনাদের বারবার আমি বলছি যে ফরেন ট্যুরিস্ট দেখলেই ওরা কিন্তু যা তা রকমভাবে যা খুশি তাইভাবে ওরা কিন্তু অ্যামাউন্ট নেওয়া শুরু করে। এই জিনিসটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমার টোটাল এক্সপেন্ডিচারে যে কথাটা যারা বলছিলাম, যে টোটাল খরচা এখনও পর্যন্ত কথা হয়েছে, আমি কাঠমান্ডুতে 2 দিন ছিলাম, পোখরাতে ছিলাম, আবার ঘুরে এসে পোখরাতে ছিলাম, মুক্তিনাথে ছিলাম, জমসমে ছিলাম, আজকে লুম্বিনীতে আছি। সমস্ত কিছু মিলিয়ে আমার খরচাপাতি যদি মনে হয় যদি ধরতে হয় তাহলে মোটামুটি আমার 20,000 থেকে 25,000 টাকা আমার অলরেডি কিন্তু খরচা হয়ে গেছে। এবার এক একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটা আপনাকে করতে হবে, যে আপনি কী খাবেন, আপনি কোথায় থাকবেন। হ্যাঁ, আপনি আমার থেকে অনেক বেশি হাই স্ট্যান্ডার্ডে থাকতে পারেন, অনেক আরও ভালো যে গাড়িতে যাতায়াত করতে পারেন, আরও ভালো ভালো জায়গায় আপনারা ঘুরতে পারেন, আরও অনেক জায়গায় এক্সপ্লোর করতে পারেন, মার্কেটিং করতে পারেন। সেটা আপনাদের ইচ্ছের ওপর ডিপেন্ড করবে। আমি শুধুমাত্র আমার যে বেসিক যে কস্ট, যেটা যদি আমি হোস্টেলে থাকি আর আমার কমিউনিকেশান আমার বাসে যাতায়াত এখান ওখান সমস্ত কিছু মিলিয়ে খাওয়া দাওয়া খরচা যদি মিলিয়ে আমি যদি ধরি, তাহলে অলরেডি আই হ্যাভ স্পেন্ট মোর দ্যান 20,000, 20,000 টাকার বেশি আমার খরচা হয়ে গেছে। এবার হয়তো আমার থেকে কম খরচা অন্য লোক হয়তো ঘুরতে পারে, এখন সেই জায়গায় আমি পৌঁছতে পারিনি। তো যাই হোক, চলুন আমরা মায়াদেবী টেম্পলের দিকে যাই। এটা আপনাদেরকে জানিয়ে রাখার দরকার ছিল, জানিয়ে রাখলাম। বন্ধুরা, আমরা এখানে ঢুকতে গেলাম যে মায়াদেবী টেম্পল। ওরা বললো যে এখান থেকে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে ক্যামেরার যে টিকিট সেটাও লাগবে এবং ইন্ডিয়ান সিটিজেন যে টিকিট আছে সেটাও লাগবে। আমরা টিকিট কেটে ভেতরে যাব। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এটা ইন্ডিয়ানদের জন্য 80 টাকার টিকিট আর নেপালিদের জন্য 20 টাকার টিকিটে ভেতরে ঢুকতে গেলে। কিন্তু ফিল্মিং করতে গেলে সেটা যে কোনো দেশের নাগরিক হোক না কেন 1000 রুপিস নেপালি দিতে হয়। তো আমার মনে হয় না যে ওই মায়াদেবী টেম্পলের ভেতর যাওয়ার জন্য আমি 1000 টাকা এখন ক্যামেরার পেছনে খরচা করবো শুধুমাত্র। ভাগ্যিস আমি বড় ক্যামেরা নিয়ে আসিনি, না হলে সেখানে 1000 টাকা প্লাস এখানে 1000 টাকা, দুখানা 1000 টাকা আমাকে দিতে হতো। তো আমি মায়াদেবী টেম্পলটা বাইরে থেকে দেখিয়ে দেবো আপনাদেরকে, ভেতর আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি না। আমি বাদবাকি যে সমস্ত যে টেম্পলগুলো আছে আর কি, বা যে মনেস্ট্রিগুলো আছে এবং যেগুলো আপনার প্যাগোডা আছে, গোল্ডেন প্যাগোডা, সেটা আমি আপনাদেরকে ক্যামেরা তুলে দেখাবো।
বন্ধুরা, আমি মায়াদেবী টেম্পল দেখে বেরোলাম। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করেনি, কিন্তু আমি চেষ্টা করেছি যে যতটা ফুটেজ আমার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে তুলতে। আমি জানি তার রেজলিউশন খুব একটা ভালো নয়, তো এবং ক্লিয়ারও নয়, তো সেই জন্য ওই ফুটেজে সমস্যা একটু হতেই পারে। তার জন্য আমাকে ভুল ত্রুটি মাফ করবেন, কারণ 1000 টাকা খরচা করে একটা ব্লগিং ক্যামেরা ভেতরে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আর আমি আমার বড়ো ক্যামেরাটা আমি হোটেলে রেখে এসেছিলাম। আমি আর সারাদিন ভার বইতে পারছিলাম না, কারণ সকাল আমি 5টার সময় উঠেছি, তখন থেকে হার্ডেল চলছে। তারপর এত খারাপ রাস্তা, অতটা জার্নি করে আমি এখানে এসেছি, এসে হোটেলে চেক ইন করে আবার বেরিয়েছি। তো আমার কোনো রেস্ট এখনও আমি পাইনি। তবে এখন হোটেলে যাব, গিয়ে ফ্রেশ হব, তারপর রাতের খাওয়া দাওয়া খেয়ে আজকে রাত্রের মতন আমি শুয়ে পড়বো। কালকে সকালবেলা 6টার সময় এখানে এটা খুলবে, তো আমি 7টা নাগাদ এখানে এসে টোটাল জায়গাটাকে কভার করে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। এবং তারপরে আমাকে সানোয়ালি হয়ে তারপর আমাকে গোরখপুর যেতে হবে কালকেই, কারণ পরশু দিনে আমার ট্রেন আছে। তো চলুন বন্ধুরা, কালকে সকালবেলা দেখা হচ্ছে। গুড নাইট।